রাষ্ট্রের হাতে থাকে বিজ্ঞান এবং শিল্পকে কিভাবে ব্যবহার করবে। বিজ্ঞান দিয়ে কেউ অ্যাটম বোমাও বানাতে পারে, আবার বিজ্ঞান দিয়ে সে সর্দি কাশির ওষুধও বানাতে পারে। এবার রাষ্ট্রের চয়েস সেটা। ধরো একজন সেলিব্রিটি, একজন অভিনেতা সেলিব্রিটি, তার অভিনয়টা সেল হয়। এবার সে যদি ভেবে নেয় যে আমার সমস্ত কিছু সেল হবে, পাগল আছে ওইভাবে ওই শটটা খেলতে গেল কোনো মানে, আরে মার, এটাও করি, উচ্চাকাঙ্ক্ষা, রক্ত চাই। মাথাটা যে এখান থেকে তুললো, এখান থেকে পলাটা পড়ে গেল, এই পলার এখানে একটা দাগ হয়ে গেল, অর্থাৎ 10-12-15 সেকেন্ডের ভেতরে সত্যিটা বুঝে দিলেন যে প্রায় 6-7 ঘন্টা এইভাবে সে ছিল। যে কারণে সিনেমা এত কথা থাকার কথা নয়। এখন স্টারদের যুগ নেই। আমার লোন আছে, আমাকে অভিনয় করতে হবে, আমি সব ছবি দেখি না। সত্যজিৎ রায় এমন কিছু সিনেমা করেছেন যেটা ছোটরা দেখলে একরকম মনে হবে, আবার বড়রা দেখলে তাদের সামাজিক রাজনৈতিক দৃষ্টিভঙ্গির দিকটি উঠে আসবে। এখন সেভাবে পরিচালকরা খুব একটা ভাবতে পারছেন না কেন? এই যে বললাম, এটা একটা কারণ। দেখো, সত্যজিৎ রায়ের তো প্রতিভাবান আর কি, ওরকম একজনের সাথে সাধারণভাবে আমাদের ডিরেক্টরদের তুলনা করে লাভ নেই আর কি। মানে প্রথমে এটাই বলবো আর কি, তার লেখাপড়া শুধু নয় আর কি, তার যে জীবনবোধ, তার যে ক্রাফট সম্পর্কে জ্ঞান, যে ওয়েস্টার্ন মিউজিক সম্পর্কে, ইস্টার্ন মিউজিক সম্পর্কে, এডিটিং সম্পর্কে এবং সিনেমা অ্যাজ এ হোল, তার যে ধারণা সেটা আন্তর্জাতিক এবং আন্ডারস্ট্যান্ডিংটা আন্তর্জাতিক আর কি। হ্যাঁ, এবং পলিটিক্স তো আছেই, তোমরা জানো যে এই যে বড়রা ধরতে পারছে, বড়রা পলিটিক্সটা ধরতে পারছে, ছোটরা পলিটিক্সটা ধরতে পারছে না, ছোটরা একটা মজা পাচ্ছে। এই যে আবার সেই পলিটিক্সটা 90-এর আগে কিন্তু ছবি হয়ে গেছে। সত্যি তার 90-এর পর আর কোনো ছবি করেছেন কি আমি জানি না, এই মুহূর্তে মনে করতে পারছি না। যাই হোক, শাখা পোশাকা সম্ভবত শেষ ছবি বলে, যাই হোক ভুল হতে পারি। তো সেখান থেকে আমরা খুব একটা যে খুব শিখেছি তাও নয় আর কি। মানে সিনেমা যখন করতে আসছে তখন উত্তম কুমার পর্যন্ত যতদিন ছিল অ্যাটলিস্ট একটা লিটারেচারের একটা ইনফ্লুয়েন্স ছিল। আমরা জানি যে তারাশঙ্কর, বিভূতিভূষণ, শঙ্কর, হ্যাঁ, আমার অবশ্য লিটারেচার থেকে নিয়ে হয়েছে। আবার এটা আমি বলবো যে এটা সিনেমার পক্ষে ক্ষতিও করেছে, সিনেমাকে ভয়ঙ্কর রকম ভাবে ক্ষতিগ্রস্তও করেছে। সিনেমাকে যেমন মানুষ এন্টারটেইন হয়েছে, আমরা মুগ্ধ হয়েছি, পথের পাঁচালী দেখে কে না মুগ্ধ হবে আর কি। হ্যাঁ, মানে সাহিত্য নির্ভর যে ছবিগুলো, সাহিত্য নির্ভর ছবির কন্টেন্ট কিন্তু সাহিত্য সবসময় না। মানে ছবির একটা মৌলিক কন্টেন্ট থাকার দরকার আছে। মানে সিনেমা তো একটা অন্য আর্ট ফর্ম। এখন তো কমেও গেছে সাহিত্য নির্ভর না, এখন সাহিত্য পড়ে বা লোকের সাথে সাহিত্যের সম্পর্ক নেই, থাকলেও সেটা কতটা প্রাসঙ্গিক সেটাও দেখতে হবে। কারণ গত 20 বছরের টেকনোলজি তোমার লাইফটাকে এমন একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ফলে এখন তোমার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জানি না মানে কতটা কিভাবে আসতে পারে আর কি। তখন যে গ্রাম বাংলার ছবি ছিল আর কি, সেই গ্রাম বাংলার ছবির সাথে আজকের গ্রাম বাংলার ছবির মানে কোনো নেই। এবং তার ভেতর থেকে যে শাশ্বত কথাগুলো বলা আর কি, হিউম্যানিটি, হ্যাঁ, তার ভেতরে তারাশঙ্করের ভেতরে ফ্রয়েডও ছিল, মানিক বন্দ্যোপাধ্যায়ের ফ্রয়েড ছিল আর কি, এই যে আন্তর্জাতিক হওয়া আর কি, একই সাথে একজন আন্তর্জাতিক আর কি। হ্যাঁ, ফ্রয়েডের মনস্তত্ত্ব মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্পে রয়েছে, তো মানে বাচ্চারাও জানে। সেইগুলোকে তুমি ওইভাবে ইন্টারপ্রেট করে করবার জন্য তাহলে ফ্রয়েডটাকে অত্যন্ত ভালোভাবে বুঝতে হবে সিনেমার ডিরেক্টরকে, সেটা তো সম্ভব মানে সেই মুহূর্তে সেই ডিরেক্টর হ্যাঁ না বুঝলে তুমি তবে কিভাবে ইন্টারপ্রেট করবে যে এই যে ক্ষোভ, এই যে একটু আগে যে বললাম যে ইনহেরেন্টলি উই আর ইভিল, এটা তো ছিল, এটা তো ফ্রয়েডের নানানভাবে অন্যভাবে কথাগুলো বলছে তো এগুলো কথাগুলো। সো সেইটাকে রিলেট করতে পারলে তবেই গিয়ে তো ধরো তুমি এই গল্প থেকে নেবে। আমি বলছি তার বাইরের একটা কথা আর কি, আমি বলছি যে সিনেমার জন্য নিজস্ব গল্প লাগে আর কি, মানে কন্টেন্টটা সিনেমার কিন্তু খুব নিজস্ব, কিন্তু সেই রকম গল্প লেখার এখন কোথায় মানে সেই রকম লেখক? কারণ আমরা সময়টাকে রিড করতে পারছি না, আমরা সময়টাকে বুঝে উঠতে পারছি না, যে কারণে এই সমস্যাগুলো হচ্ছে, যে কারণে আমরা পেছন দিকে যাচ্ছি আর কি। ধরো তুমি রাস্তা হারিয়ে ফেললে কোথাও, দেখবে আগে ব্যাক, ও তো ওইখান থেকে, তখন তোমার ব্যাক করতে হয় আর কি, ব্যাক করে নিয়ে আবার ডান দিক না বাদিক কোথাও যেতে হয়। রাস্তা হারিয়ে ফেললে নিশ্চয়ই তুমি আবার জানার পরেও নিশ্চয়ই আবার সেই রাস্তা দিয়ে এগোবে না, ওরা তোমাকে ব্যাক করতে হবে। সেইটা সারা পৃথিবীর রাষ্ট্রনেতাদের ক্ষেত্রে হচ্ছে, লক্ষ্য করে দেখবে আর কি, যে তারা ঠিক আগামী 50 বলে 2050টাকে ঠিক পৃথিবীটাকে কেমন দেখাবে, পৃথিবীটার রূপ কি হবে, পৃথিবীতে আদৌ কোনো চাকরি বাকরি থাকবে কিনা, বা কাদের থাকবে, বা কি ধরনের জব থাকবে, কত ধরনের জব উঠে যাবে, এইগুলো
ছবি স্পষ্ট করে পৃথিবীর কোনো রাষ্ট্রনেতা দেখতে পাচ্ছে না, ফলে তাদের পেছনে ফিরতে হচ্ছে। সেটা হতে পারে ধর্ম, সেটা হতে পারে ক্রিশ্চিয়ানিটি, মানে সেটা অনেক কিছু হতে পারে আর কি। মানে ভেবে দেখ, আমি খুব ডিটেলে যাব না, ওটা খুব পলিটিক্যাল একটা ইস্যু হয়ে যাবে, মানে পলিটিক্যাল বক্তব্য রেখে লাভ নেই, বাট মূল ফান্ডাটা হচ্ছে এখানে। সো এই সময়টাকে যদি আমি না বুঝতে পারি, তাহলে পরে এই সময়ের যে চাহিদা সারা বিশ্ব জুড়ে, চাহিদা নয় আমি বলছি, চারটে প্রবলেমের প্রথম প্রবলেমটাই হচ্ছে যেটা দেখো, এই সময়টাকে বোঝা কেন ভালো ছবি তৈরি হয় না বা হতে পারা সম্ভব নয়। কারণ এই সময় গ্লোবাল পুরো ব্যাপারটাই আর কি। তুমি একটা ছবি করলে, তুমি মানে ছবি বানানোর পরে তুমি অস্ট্রেলিয়া, আমেরিকা, যেখানে খুশি পারো, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে রিলিজ করতে পারো, তাদের সেই দর্শকের কাছে পৌঁছে যেতে পারো। একটা সময় সেটা ছিল না। তো তাহলে প্রথম প্রবলেম হচ্ছে এই মুহূর্তে সারা পৃথিবীর মানুষের মানে এনভায়রনমেন্টাল ক্যাটাস্ট্রফি। ওয়ার্ম বাড়ছে, গরম বাড়ছে আর কি, বরফ গলছে। সো এনভায়রনমেন্টাল ক্যাটাস্ট্রফি, জানি না আমরা, পৃথিবীর সমুদ্রের লেয়ার বাড়ছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ডিজিটাল থ্রেট। টেকনোলজি এমন একটা জায়গায় গেছে, মানুষকে থ্রেটের সম্মুখে দাঁড় করিয়ে দিয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন একটা জায়গায় আগামী দিনেও যাবে, অলরেডি চলে গেছে, এবং এমন একটা জায়গায় আগামী 10 বছরে যাবে, লক্ষ 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 কোটি কোটি ড্রাইভারের চাকরি থাকবে না। কারণ ড্রাইভার, গাড়ি তো অটোমেটিক চলবে, তো প্রোগ্রামিং করে দেবে, তুমি বসে থাকবে। সারা বিশ্ব জুড়ে কত লোকের চাকরি জায়গাবো। সো ডিজিটাল শুধু একটা ক্ষেত্রে বললাম, এরকম অসংখ্য জায়গায় এমন একটা ক্রাইসিস তৈরি করবে যেটা হিউম্যানিটিকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে। এবার মানুষের সামনে একটাই রাস্তা খোলা, আমি কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওই ধরনের ব্যবহারে যাব, নাকি মানুষের কল্যাণকর যাতে ক্যান্সারের ওষুধ আবিষ্কার হয় সেখানে যাব। কিন্তু ক্যান্সারের ওষুধ আবিষ্কার করতে দেওয়া হবে না, ড্রাগ মাফিয়া রয়েছে, তাহলে বিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যবসা নষ্ট হয়ে যাবে। অথচ আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি আর অন্যান্য কিছু দিয়ে কিন্তু মানুষের যাতে কাজে লাগে, গরিব মানুষের উপকার হয়, সেইভাবে ব্যবহার করবো না। রাষ্ট্রের হাতে থাকে বিজ্ঞান এবং শিল্পকে কিভাবে ব্যবহার করবে। বিজ্ঞান দিয়ে কেউ অ্যাটম বোমাও বানাতে পারে, আবার বিজ্ঞান দিয়ে সে সর্দি কাশির ওষুধও বানাতে পারে। এবার রাষ্ট্রের চয়েস, সেটা কোন ধরনের শিল্প হবে সেটা রাষ্ট্রের চয়েস। সো এই যে ডিজিটাল থ্রেট, 4 নম্বর হচ্ছে তোমার এই যে ইলিগাল ইমিগ্রেশন সারা বিশ্ব জুড়ে হয়েছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পর থেকে যে সমস্ত দেশগুলো যুদ্ধে লিপ্ত হয়েছিল, সেই দেশ থেকে অনেকে পালিয়ে গেছে, অনেকে এক্সাইল হয়েছে, এবং তাদের বংশ তারপরে হচ্ছে। এবার এখন ইউরোপে বিশেষ করে আর কি, ইউরোপিয়ান মানে রিয়েলাইজ করছে, তো কেন আমরা, তো এদেরকে আমরা কেন রাখবো, তো আমাদের দেশের নয়। কিন্তু তো কোটি কোটি লোকজন সারা বিশ্ব জুড়ে রয়েছে আর কি, ইলিগাল ইমিগ্রেন্ট আর কি। হ্যাঁ, সে তাহলে এদের দেশ নেই। জার্মানি বলছে যে জার্মানি কিছু লোককে ঢুকিয়ে নিয়েছিল, তারপর সস্তায় লেবার করেছে আর কি, তার জন্য তারপরে আর ওই ভদ্রমহিলারা সে আর প্রেসিডেন্ট হতে পারেনি আর কি, যখন সেই ডিসিশনটা নিয়েছিল মার্কেল অ্যাঙ্গেল বোধহয়। সো এবার আর অন্য কোনো ইউরোপিয়ান কান্ট্রি সেই রিস্ক নিচ্ছে না, কারণ এরা ঢুকে কি করবে, আমার দেশটাকে নোংরা করবে নাকি কি করবে না কি করবে বুঝতে পারছে না। আমার দেশের লোকের চাকরি নেই, তারপরে আমি যদি বাইরে থেকে আরো লোকজন যারা এখানে আছে তাদের না তারাই, তাহলে পরে আমার দেশের লোকেই তো চাকরি, ফলে সেই লোকগুলো কিন্তু দেশ নেই। তুমি এবারে ভেবে দেখো, তাহলে সেই লোকগুলো এবার যাবে কোথায়, কোন দেশ এদেরকে জায়গা দেবে? এটা একটা পৃথিবী জুড়ে প্রবলেম। সো এইগুলোকে যদি আমি আমার শিল্পের মধ্যে দিয়ে অ্যাড্রেস করতে না পারি, তাহলে পরে আমি আগামী প্রজন্মকে আমি কি দেবো? আমার, এবং শুধু তাই নয়, শিল্পের কাজ হচ্ছে আরেকটা বিখ্যাত কাজ না, আমরা সেরা কাজ হচ্ছে যে সময়টা যে কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, তো পৃথিবী, মানুষের মস্তিষ্ক চেঞ্জ হচ্ছে, সমস্ত কিছু পরিবর্তনশীল আর কি, সব হচ্ছেও। এই পরিবর্তনের সাথে মানুষ কেমন করে কমব্যাট করবে, কেমন করে এটাকে পরিবর্তনের সাথে যুঝে নেবে, সেটাকে বুঝে নেবে এবং সেটাকে ঠেকাবে, সেই রসদ যদি আমি শিল্পের মাধ্যমে না দিতে পারি, তাহলে মানুষের কি লাভ আছে? মানুষের জন্য আমি কি করলাম? তাহলে হাসালাম, কাঁদালাম, ব্যাস। মানুষকে তো শেখাতে হবে যে এই দেখো পৃথিবী এই দিকে যাচ্ছে আর কি, তার জন্য তো তার সেই দূরদর্শিতা দরকার। তার জন্য এই যে 3টে পয়েন্ট, এগুলো জানতে হবে, এবং এগুলোর থেকে তখন তাতে গল্প লিখতে হবে, এগুলো নিয়ে ছবি বানাতে হবে, এগুলো নিয়ে মিউজিক তৈরি করতে হবে, এগুলো নিয়ে থিয়েটার করতে হবে, তবে তো মানুষ বুঝতে পারবে এগুলো সত্যি থ্রেট সারা পৃথিবী, শুধু আমার নয়, ভারতবর্ষের নয়, সারা পৃথিবীর। এনভায়রনমেন্টাল ক্যাটাস্ট্রফি তুমি পাঁচিল তুলে, ভারতবর্ষের চারিদিকে পাঁচিল তুলে, পাকিস্তানের দিকে পাঁচিল তুলে তো ঠেকাতে পারবে না। তো এনভায়রনমেন্ট, তাহলে কি আন্তর্জাতিক সম্পর্কের একটা অন্য লেয়ার তৈরি করতে হবে। এই ট্রান্সন্যাশনাল রিলেশন ডেভেলপ না করলে পরে অ্যাটলিস্ট আমরা গাড়ি কম চালাবো, উইকে 3 দিন গাড়ি চালাবো, জানি না কিভাবে আর কি, মানে জাস্ট ভাবতে তো হবে, তবে তো হয়তো এইভাবে একটা আজ থেকে 20 বছর 25 বছর বাদে খানিকটা আমরা দেখতে পাবো। কিন্তু যদি আমরা নাই ভাবি, সেই সচেতনতাই যদি না তৈরি হয় যে এনভায়রনমেন্টাল ক্যাটাস্ট্রফি কোন জায়গায় ডিজাস্টার হতে চলেছে আর কি, কোন ক্যাটাস্ট্রফি ঘটতে চলেছে, তাহলে মানুষের কি কাজে লাগবে? একটা থিয়েটার বা একটা সিনেমা বা একটা পেইন্টিং বা একটা মিউজিক? সিনেমা, থিয়েটার, সিরিয়াল পরিচালনা, এর পাশাপাশি আর কি করতে ভালো লাগে?
আমি সিরিয়াল করিনি পরিচালনা, আমি সিনেমা মানে সিরিয়ালে তো অভিনয় করি। ধারাবাহিকে অভিনয় হ্যাঁ করেছো, অভিনয়, হ্যাঁ, মানে এর পাশাপাশি পরিচালনাও এমনি করেছো, পরিচালনা করি, হ্যাঁ। মানে আর কি কি করতে ভালো লাগে, মানে এগুলোর বাইরে, অভিনয়ের বাইরে, মানে এগুলো সবই তো অভিনয়ের সাথে যুক্ত, হুম। এর বাইরে আর কি কি করতে ভালো লাগে? এর বাইরে মাঝে মধ্যে একটু করতে, মানে গান গাইতে, পড়তে, এসবই আর কি। বাচ্চার সাথে খেলতে, আচ্ছা, আমার বাড়িতে একটা ল্যাবও আছে, আমার মেয়েও আছে, এদের সাথে খেলে সময় কাটাতে, হ্যাঁ, ভালো লাগে। আচ্ছা। একজন সেলিব্রিটির সমাজের প্রতিটি ঘটনায় নিজস্ব কিছু মন্তব্য দেওয়ার প্রয়োজনীয়তা কি আছে, তোমার কি মনে হয়? সেলিব্রিটি মানে যে সেল হয় আর কি, তার সাথে সে ভেবে যদি নেয় যে সে যাই বলবে, ধরো একজন সেলিব্রিটি, একজন অভিনেতা সেলিব্রিটি, তার অভিনয়টা সেল হয়। এবার সে যদি ভেবে নেয় যে আমার সমস্ত কিছু সেল হবে, তার তো ভুল আর কি। হ্যাঁ, মানে আমার মনে হয় ওটা একটু রিয়াকশনারিদের কাজ, মানে প্রতিক্রিয়াশীল আর কি। সমস্ত কিছুতেই যারা এক্সপার্ট নয়। এখন সমস্যাটা হচ্ছে কি, এই হাইব্রিডাইজেশনটা ঘটেছে। এই হাইব্রিডাইজেশন মানে হচ্ছে একজন পলিটিক্যাল নেতা, সে চাঁদ নিয়ে গরম নিয়ে কথা বলছে, যেটা নিয়ে সায়েন্টিস্টদের বলার কথা। সেও রেভলিউশন নিয়ে কথা বলছে, অথচ তার পার্টি, তার আদর্শের সাথে রেভলিউশনের কোনো সম্পর্ক নেই। সেও মরালিটি নিয়ে কথা বলছে, অথচ তার নিজেরই মরাল নেই। আবার একজন সঙ্গীতজ্ঞ, সেও নাচ নিয়ে কথা বলছে, সেও ধরো রকেটটা সূর্যের চাঁদে গেছে, না না চাঁদে যায়নি, এসব ঢপবাজি করছে আর কি। সেও ওটা নিয়ে কথা বলছে, সম্ভব নাকি বিজ্ঞান নিয়ে কথা বলছে। সো এখন হয়ে গেছে এটাকে আমরা বলি হচ্ছে হাইব্রিডাইজেশন, অর্থাৎ কোনো ফিল্ড আলাদা করে নির্দিষ্ট নেই, প্রত্যেকটা ফিল্ড সম্পর্কে কমেন্ট করছে। এটা হচ্ছে এখন এই মুহূর্তে সারা বিশ্বের চরিত্র আর কি। একজন সাহিত্যের লোক, সেও চাঁদ নিয়ে কথা বলতে পারে, চাঁদের রকেটটা কেন ল্যান্ড করলে বা কিভাবে ল্যান্ড করলে ভালো হতো। বিরাট কোহলি ওই বলটা ওইভাবে মারাই উচিত হবে, ওইভাবে মারে নাই কেউ, এসব আমরা বলি, কিন্তু চায়ের থেকে বলি, ঘরে বলি, পাগল আছে ওইভাবে ওই শটটা খেলতে গেলে কোনো মানে, আরে মার, এটাও করি। আরে ভাই আমি দেখছি, ও তো আমার থেকে মাঠে রয়েছে, ও বিরাট কোহলি তো ভালো বুঝবে কোন বলটা মারতে হবে, কোনটা ছাড়তে হবে, কিন্তু আমরা ওটা করে ফেলি। সো এই হাইব্রিডাইজেশনের ফলে এখন আলাদা করে মনে করার কোনো উপায় নেই যে সেলিব্রিটি মানে যে তার সমস্ত কিছু সেল হবে। এটা 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 অবাস্তব। এমন অনেক অভিনেতা আছেন, নাম করেই বলা যায়, যেমন যিশু সেনগুপ্ত, রাজেশ শর্মাদের মতো অনেকেই টলিউডে একপেশে অভিনয়ে শিকার হয়েছে এবং বর্তমানে বলিউড বা সাউথ ইন্ডাস্ট্রিতে তারা চুটিয়ে কাজ করছেন। এই বিষয়ে কি বলবেন? না, এ তো ভালো। মানে বলিউডে তো অনেকদিন, রাজেশ তো অনেকদিন ধরে কাজ করছে বাংলা থেকে। রাজেশ বোধহয় প্রথম সেই অর্থে আমাদের ইন্ডাস্ট্রি থেকে একসাথে অনেকগুলো ছবি কাজ করলো, বা অনেকটা আগে থেকে করছে আর কি। তারপর রিসেন্টলি তাও রিসেন্ট নয়, যিশু প্রায় 3-4 বছর নিশ্চয়ই হয়ে গেছে, পরমও করছে। আমিও টু সাম এক্সটেন্ট আর কি, মানে 1.5-2 বছরে একটা করে মোটামুটি জুটেও যাচ্ছে আর কি। এটা সংখ্যাটা আরো বাড়লে ভালো। এখন কি করছে বম্বে থেকে, হ্যাঁ এখনো শুনলাম যে একটা অজয় দেবগনের ছবি কলকাতায় শুট হবে, এরকম আরেকটা ছবি কলকাতায় শুট হবে। গল্পটাই ওরকম, ওরা যে ওখানে মনে করে এটা ভালো, তাতে করে এখানকার রেভিনিউ জেনারেট হবে। কিন্তু এখানকার অভিনেতারা সেই অর্থে, মানে অনেক পরিমাণ অভিনেত্রী নেই, মানে সেই হাতে গুনেই বলতে হবে যারা বলিউডে কাজ করছে। খুব বেশি হলে হয়তো 10টা নাম তুমি খুঁজে পাবে হয়তো, যারা কাজ করছে বা যারা করেছে এরকম। এটা তো খুব একটা ভালো সাইন নয় আর কি। মানে আরো বেশি পরিমাণে ছেলেমেয়ের উঠে আসার কথা আর কি। মানে আমার কথা নয়, কারণ অভিনয়টা কি বলতো, অভিনয় তো শেখার বিষয়। তো এখানে ধরো কজন শিখে অভিনয় করতে আসে আর কি। মানে ফলে মানে অ্যাটলিস্ট আমাদের একটা দীর্ঘ 30 বছরের থিয়েটারের থেকে শেখার একটা মানে অভিনয়, তো সেটা আমরা থিয়েটার থেকে শিখেছি আর কি। মানে খানিকটা অভিনয়ের কি সেভাবে কোনো স্কুল হয়? মানে স্কুল নিশ্চয়ই হয়। দেখো সমস্ত কিছুই শেখার ব্যাপার আছে, যেমন মিউজিকে যেমন অভিজ্ঞতা আবার বেশি অভিজ্ঞতা। দেখো এক্সপিরিয়েন্সের আবার 3টে ক্যারেক্টারিস্টিক্স ফিচার আছে। এই বেশি এক্সপিরিয়েন্স অভিনেতারা দেখবে ভীষণ মেকানিক্যাল হয়, মোনোটোনাস হয়, আর রিপিটিটিভ হয়। ফলে অভিজ্ঞতা কিন্তু অভিনেতার শত্রু। এটা একেবারেই পার্সোনাল মত আমার। অভিজ্ঞ অভিনেতাকে আনলার্ন করতে হয়। ধরো আমার অভিজ্ঞতা থেকে আমি হ্যামলেট করবো, সেই অভিজ্ঞতা থেকে আমি ম্যাকবেথ করতেই পারবো না, কারণ দুজনের উচ্চারণ কমপ্লিটলি, তাদের দুজনের বিলিফ কমপ্লিটলি উল্টো। হ্যামলেটের যে দ্বন্দ্ব, ম্যাকবেথের দ্বন্দ্ব কোথায়?
হ্যাঁ, উচ্চাকাঙ্ক্ষা, রক্ত চাই আমার, যে বা হুকান ক্রুক আমাকে সিংহাসন হাসিল করতে হবে, তার পেছনে আমার লেডি ম্যাকবেথ রয়েছে। বাট হ্যামলেট তো, ম্যাকবেথ তো, হ্যামলেট তো টু বি নট টু বি, ইট ইজ দ্য কোয়েশ্চেন। মানে তো বুঝতেই পারছে না কোনটা ঠিক কোনটা কি করে। কোয়েশ্চেন হচ্ছে এটা যে টু বি অর নট টু বি। সো এই দুজনে কমপ্লিটলি ডিফারেন্ট উচ্চারণ। ফলে আমাকে যদি বিশ্বাস করতেই তো টাইম লেগে যাবে। ফলে একজন অভিনেতার পক্ষে এই দুটো করা, এটাকে আমি হয়তো বাড়াবাড়ি করে ফেলি, কিন্তু আমি এই বাড়াবাড়িটা বেশ এনজয় করি যে একজন অভিনেতার পক্ষে হ্যামলেট এবং ম্যাকবেথ অভিনয় করা সম্ভব নয়। সো সেক্ষেত্রে এটা খুব ডিফিকাল্ট আর কি। মানে সিনেমার নিজস্ব একটা ভাষা আছে, বর্তমানে বাংলা ছবিতে সেটা কি কোথাও হারিয়ে যাচ্ছে? সিনেমার নিজস্ব ভাষা তো একেবারেই নেই, এখন নেই, একেবারে নেই। হ্যাঁ, অনেকদিন ধরে, 90 সালের পর থেকেই নেই। হ্যাঁ, কালে মানে কখনো কখনো কোন স্পোর্টে গেলেই একটা দুটো ছবি, ঋতুপর্ণর ছবির একটা অন্যরকম ন্যারেটিভ ছিল আর কি, এটা তো অস্বীকার করে লাভ নেই। কিছু ছবি ওটা তো একজন বুদ্ধদেব ছিল আর কি। মানে ওই হাতে গুনে তুমি হয়তো দু একজনের নাম পাবে আর দু তিনটে কিছু ছবি পাবে আর কি। কিন্তু সেই অ্যাওয়ারনেস নেই যে সিনেমার যেটা ল্যাঙ্গুয়েজ আছে। ভাবো না যে সত্যজিৎ রায়ের পথের পাঁচালীতে সর্বজয়া এইভাবে বসেছিল, আগের দিন রাতে ঝড় গেছে, হরিহর ঢুকছে, এভাবে খুঁটিটায় হেলান দিয়েছিল, হরিহরকে দেখে নিয়ে হাতটা মাথাটা যে এখান থেকে তুললো, এখান থেকে পলাটা পড়ে গেল, এই পলার এখানে একটা দাগ হয়ে গেল। অর্থাৎ 10-12-15 সেকেন্ডের ভেতরে সত্যজিৎ রায় বুঝে দিলেন যে প্রায় 6-7 ঘন্টা এইভাবে সে ছিল, কারণ পলাটা চাপে এখানে এই দাগটা হয়েছে। অ্যান্ড দিস ইজ কল ল্যাঙ্গুয়েজ। মানে তো 6 ঘন্টা ধরে তো আর ক্যামেরা ধরে রাখবে না, তারপর এটা পড়বে, কখন হরিহর ডুববে, তারপর পড়বে চাপবে, 15 সেকেন্ডে বুঝিয়ে দিলে। বা ওই যে ঘটিটা পড়লো যখন মারা যান, ইন্দির ঠাকুর যখন মারা যান, ঘটিটা পড়ে কচুরিপানা বুঝে গেল, শেষ খতম। অসংখ্য সিনেমার ল্যাঙ্গুয়েজ তো দেখা যাবে। তো তুমি মার্কসিস্ট অ্যাঙ্গেলও দেখতে পাবে। হরিহর যখন ঢুকছিল দেখবে তার আগে বলছিল গরু চালাঘরটা ভেঙে গেছে, এটা সারাই করতে হবে, হে হে কে, তখন মাথা ওর বাজ ভেঙে পড়ছে, গরু এই গোয়াল ঘরের চালাটা ভেঙে গেল। ও জানেই না যে জাস্ট 3 সেকেন্ড বাদে ওর মেয়ে মারা গেছে, সেই খবরটা পাবে। সো যে প্রবলেম এই মুহূর্তে আমরা ভাবছি এটা এই ডাইলেকটিক্যালি কমপ্লিটলি উল্টো দিক দেখতে পাবো, জাস্ট 3 সেকেন্ড অপেক্ষা করছে। তুমি জানো না যে তোমার একটা সমস্যা, তুমি দেখো আসল সমস্যা কাকে বলে। সো দিস ইজ কল ল্যাঙ্গুয়েজ। সো তুমি এবারে বলো যে এই ভাষা তুমি কোন বাংলা ছবিতে তুই দেখতে পেয়েছো আর কি। সিনেমার নিজস্ব ভাষা আছে, মানে কোন ভাষায় আমি কথা বলছি, ডায়লগ বলছি, ওটা নয়। সিনেমার ভাষা আছে, ওটা তো ডায়লগ যেটা আমি বলছি, ওটা ভাষা নয়। ওটা ওই ভাষা বাদ দিয়ে আরেকটা মূল ভাষা আছে, এবং ওই ভাষাটা অনেক বেশি ইম্পর্টেন্ট দেন ডায়লগ, কথা। যে কারণে সিনেমা এত কথা থাকার কথা নয়, কারণ সিনেমা তো ইমেজ রয়েছে, ইমেজ কথা বলবে, তো সবই ডায়লগে বলে দিচ্ছে। ফলে ইমেজের কোনো ভূমিকাই থাকছে না, পেছনে পিলারের মতন দাঁড়িয়ে রয়েছে। ফলে ইমেজ এবং এই যে সাউন্ড এবং ইমেজ, এর যে ডায়ালেকটিক্স, এর যে দ্বন্দ্ব, সেটা তো সিনেমার মূল বিষয়। তো সাউন্ড এবং ইমেজের দ্বন্দ্ব, কোথায় ইমেজের সাথে সাউন্ডের কোনো দ্বন্দ্বই নেই, কোনো রিলেশনই নেই, আর দ্বন্দ্ব কোত্থেকে আসবে? সো ইমেজ ভাবতে হবে তাহলে পরে। সেটা এই চর্চা আমাদের এখন নেই, সিনেমাতে নেই। হয়তো ইন্টেলেকচুয়ালি আছে, বাট সেটাকে এক্সিকিউট করার কোনো লক্ষণ তো অন্তত আমি দেখি না। আমি নিজে তো 112খানা বাংলা সিনেমা হয়ে গেল, না বাংলা হিন্দি মিলিয়ে। ফলে আমি বাংলা সিনেমাকে ভবিষ্যতে তোমার চোখে কোথায় দেখতে পাচ্ছ? এখন যা সময় আছে, এই সময়টা খুব একটা সিনেমার সময় নয় বলে আমার মনে হচ্ছে। কারণ এখন রাজনীতি এমনভাবে সর্বগ্রাসী একটা জায়গায় চলে গেছে যে কেউ কেউ মানে সিনেমার যে টাকাটা, দু একটা হাউস বাদ দিয়ে আর কি, সিনেমার টাকাটা কোত্থেকে আসছে সেটা প্রশ্নের মুখে দাঁড়িয়ে যাচ্ছে। এবং সেটা কি উপায়ে রোজগার করা টাকাটা কে দিচ্ছে। ফলে তোমার রিসোর্সে যদি গন্ডগোল থাকে, সেই গন্ডগোলের রিসোর্স কিন্তু এমন সিনেমাই বার করবে, সেটা খুব গন্ডগোলেরই হবে আর কি। মানে এমন ধরনের কন্টেন্ট বা এমন ডিরেক্টর হবে, সেটা খুব গন্ডগোলেরই হবে। এবং সেটা কারণ খুব সহজ কথা আর কি, আমি খেটে 2 টাকা রোজগার করলাম, আমি তার থেকে 1 টাকা আমি ব্যয় করতে পারি, কারণ আমার মাথায় থাকবে এই 1 টাকাটা আমার লস গেলে বড় মুশকিল হয়ে যাবে, আমাকে যেভাবে 1 টাকা তুলতে হবে, তাহলে আমাকে তার জন্য ভালো মার্কেট স্টাডি করতে হবে, মানুষ কি চাইছে সেটা বুঝতে হবে, মানুষের ক্রাইসিসটা বুঝতে হবে, যে ক্রাইসিসটা তাকে ধরিয়ে দিলে পরে দলে দলে লোক আসবে। মানুষ এখানে এন্টারটেইন হবার জন্য যে শুধুমাত্র সিনেমা দেখে না। সো অনেকগুলো অ্যাসপেক্ট আছে যেগুলো নিয়ে ভাবলে পরে তবে গিয়ে আমি সঠিক জায়গায়, যে কারণে প্রডিউসারের কনসেপ্টটা আমাদের দেশে ডেভেলপ করেনি। মানে এখানে যার হাতে টাকা আছে সে প্রডিউসার, কিন্তু প্রডিউসারকে সব থেকে ভালো বুঝতে হয় যে কন্টেন্টটা কি, ন্যারেটিভ কি, টার্গেট অডিয়েন্স কারা, আমার
আমার মনিটারি ইনভলভমেন্ট এত, আমার টার্গেট অডিয়েন্স যদি এত হয়, তাহলে পরে টিকিটের দাম যদি এই থাকে, এই দেশে অনেক অঙ্ক রয়েছে, এবং এই কন্টেন্টটা আমার সমাজের পক্ষে ভালো কিনা, এই কন্টেন্টটা আমাকে কোথায় এগিয়ে দেবে অ্যাজ এ প্রডিউসার। সো এতগুলো দিক ভাবতে হবে আর কি। সেইগুলো ভাবার যেহেতু ব্যাপার নেই, কোনো চর্চা নেই, সেহেতু আমাদের এখানে প্রডিউসারের কনসেপ্ট নেই। আর প্রডিউসারের কনসেপ্ট নেই বলে ভালো কন্টেন্টও ডেভেলপ করবে না, ডিরেক্টরও ডেভেলপ করবে না। ফলে ভালো কাজ আশা করা এমনি ভালো বলতে পারি, কিন্তু মানে যদি আমি খুব একটা দেখতে পাচ্ছি না আর কি আশা। এখন যদি কেউ মনে করে যে থিয়েটার করেই তার সারা জীবন অতিবাহিত করবে, তার উদ্দেশ্যে কি বলবে? মানে এটা খুবই আহ, আহ, অবৈজ্ঞানিক ভাবনা আর কি আমি বলবো, কারণ ইকোনমি তো একটা বিজ্ঞান। হুম, তাকে বুঝতে হবে চার পাঁচটা কনফিডেন্স। ভালো অভিনয়ে যেমন প্রথম পয়েন্টই হচ্ছে কনফিডেন্স, বাট তোমাকে চার পাঁচটাও বুঝতে হবে আর কি, যে কি ধর করছিলাম। থিয়েটার করে শুধু সার্ভাইভ করা, এটা ভীষণ, যদিও ভীষণ মানে খুব পার্টিকুলার ব্যক্তির উপর নির্ভর করবে। কারো চাহিদা ধরো মাসে 5,000 টাকা, সে হয়তো আরামসে অভিনয় করে সে 5,000 টাকা তার মান্থলি যদি খরচ হয়, ধরে নিলাম তার সংসার চালাতে 5,000 টাকা লাগে। কারো যদি 50,000 টাকা লাগে, এবার সে যদি তারপরে এক্সপেক্ট করে যে সে এটা থিয়েটার করে তুলবে, আমি বলবো আরেকবার ভেবে দেখা উচিত আর কি। কারণ থিয়েটার প্রথমত দর্শক বাড়ছে না থিয়েটারে, সেই যা ছিল তারাই দেখছে। ফলে যে টাকাটা যে থিয়েটার ইন্ডাস্ট্রিতে ঘুরবে, সেটাও একটা কোথাও ওই ওই স্ট্যাগনেন্টই হয়ে রয়েছে। কিছু দল রয়েছে যারা এতগুলো হল পায় মাসে, তাদের একটা নির্দিষ্ট ক্লায়েন্ট আছে, তারা বছরে একটা কি 2 বছরে একটা করে নাটক করে, তাদের দর্শকরা আসে, তাদের টাকাটা উঠে যায়। আর কিছু গ্রান্ট থেকে হয় কাজ আর কি। সেগুলো গ্রান্টগুলো যে সবসময় ঠিকঠাক ইউজ করা হয় না, সেটা আমি জেনেছি। তো সেখান থেকে অনেক ডিরেক্টররাই টাকা দেন না, যাদের অভিনেতাদের নামে গ্রান্ট, তাদের টাকা দেন না, তাদেরকে ডিপ্রাইভ করেন। সো এই ধরনের চিত্রগুলো, অর্থাৎ ভেতরের চিত্রটা জানলে পরে আমার মনে হয় না যে সে খুব আশাবাদী হবে। তবে কাউকে থিয়েটার সম্পর্কে নিরাশ করাটা আবার আমার মানে ফিলসফিক্যালি আমি চাইবো না যে আমি তাকে নিরাশ করতে। বাট আমি বলবো যে বিষয়টাকে আরেকটু প্র্যাকটিক্যালি ভেবে দেখতে, আরেকটু অবজার্ভ করতে চারপাশটাকে, বাংলা থিয়েটার সম্পর্কে খোঁজ খবর রাখতে, এবং এবং নিজেকে ভালো অভিনেতা হিসেবে তৈরি করতে আর কি। তাহলে পরে সে ফ্রিল্যান্স করে অনেক জায়গা থেকে অনেক খারাপ টাকা রোজগার করবে, থিয়েটার কি ভালোই টাকা মানে রোজগার করবে। স্কুলের কাজ করছে, মানে স্কুলিং এর যে এখন সেই অর্থে নেই আর কি, যে স্কুল ছিল একটা সময়। যেমন আমরা যখন অরুণ মুখোপাধ্যায়ের কাছে কাজ করছি, তখন সেটা মানে এক ধরনের স্কুলই আর কি। মানে কারণ আমাদের শেখা ইউনিভার্সিটি, কিন্তু আমরা সেই শেখার সাথে যখন আমরা অরুণ মুখার্জি বা লালদার সাথেও কাজ করছি, তখন সেটা এক ধরনের শেখা তো বটেই আর কি। মানে এবং তারাও যখন নিচ্ছে, তারা সেই পোটেনশিয়ালটা দেখছে যে হ্যাঁ নিলে একে দিয়ে কাজ হবে আর কি, সেটা তারা ভাবছে। তাই তারা খুব সিলেক্টিভ হয়ে সেই সমস্ত তাদেরই নিয়ে কাজ করে, যারা কাজটা পারবে বলে তাদের মানে তাদের কনফিডেন্স আছে আর কি, তাই তো তারা নেয়। ফলে এই আত্মবিশ্বাসটা কোথাও একটা অভিনেতা হিসেবে আমাদের আত্মবিশ্বাস জুগিয়েছে, ফলে অসুবিধা হয়নি কাজ করতে। আচ্ছা, এটা একটু ব্যতিক্রমী প্রশ্ন হয়ে যাবে, আমি জানি না তুমি উত্তর দেবে কিনা। অনিন্দ্য ব্যানার্জি এই নামটাকে বাংলা ইন্ডাস্ট্রি কি সেভাবে ব্যবহার করতে পারছে না? না, ওই আমি যেমন এই যে থিয়েটার ক্ষেত্রে যে বললাম যে ছেলেটাকে যেরকম উত্তর দিলাম, আমি নিজের ক্ষেত্রে সেই উত্তর দেবো। বা তার আগে যেটা বলেছিলাম যে নিজের দিকে ঘোরানো আঙুল ভালো, আমার থেকে ভালো অভিনয় করে, ওর থেকে আমি ভালো অভিনয় করি, তাও আমি কেন সুযোগ পাচ্ছি না। এটা খুব পেসিমিস্টিক একটা আর কি আমার ধারণা। সুযোগ না পাওয়াটা, দেখো একটা পলিটিক্স তো থাকেই আর কি, একটা আছে আর কি। প্রত্যেক ডিরেক্টরেরই একটা এরিয়া আছে যে এই ধরনের একটা নিয়ে কাজ করতে তারা স্বচ্ছন্দ বোধ করে, তাই তারা করে আর কি। এবং 2 নম্বর হচ্ছে যে মানে হয়তো আমার মতন কোনো চরিত্র থাকছে না বলে, ফলে নানান ধরনের কারণ থাকতে পারে আর কি সিনেমাতে। কারণ আমি লাস্টে অনেকদার ছবিটা করলাম আর কি, যতকাণ্ড কলকাতাতে। সো অনেকদার তো ভালো ডিরেক্টর, ইন্টেলিজেন্ট ডিরেক্টর, এবং অনেকদার কাজের একটা তুমি ছাপ দেখতে পারবে আর কি। হ্যাঁ, সো সে নিয়েছে, ব্যাস আমি ঠিক আছে। আমি শ্রীজিতেরও কাজ করেছি, এখন শ্রীজিৎ যে ধরনের কাজ করছে তাতে হয়তো সে ধরনের চরিত্র নেই, তাই হয়তো হচ্ছে না। আমি এইভাবেই দেখতে। আর আমার সিনেমা ওইভাবে খুব তাড়াহুড়োও নেই আর কি, মানে তাড়াতাড়ি করে। টেলিভিশন করে আমাদের ভালোই চলছে, ফলে খুব একটা সিনেমা ওরকম এও নেই আর কি।
নাটক, সিনেমা, সিরিয়াল পরিচালনা কোনটাকে বেশি প্রায়োরিটি দাও? নাটক, সিনেমা? সিরিয়াল পরিচালনা। আমি এখন সিরিয়াল করছি, সিরিয়ালটাকে প্রায়োরিটি দিচ্ছি। পরিচালনা একটা তৈরি করে রেখেছি, একটা ইংরেজি ছবি আর কি, রবার্ট ব্রাউনিং এর একটা কবিতা থেকে আর কি, পরফিরিয়াস লাভার্স। এটা স্ক্রিপ্ট তৈরি করে রাখা আছে আর কি, দেখা যাক, করার ইচ্ছে আছে ছবিটা, ইংরেজিতেই করবো। সো এই মুহূর্তে টেলিভিশন করছি, আমার টেলিভিশন প্রায়োরিটি আর কি। তোমার ফেসবুক পোস্টে তুমি লিখেছো, খুব সহজে অভিনেতা হওয়া যায় না, আমি 35 বছর চেষ্টা করছি। কিন্তু এখন তো এটা সত্যি যে সোশ্যাল মিডিয়ায় একটু জনপ্রিয়তার হাতছানি পেলেই তাকে অভিনয় করানো হচ্ছে, এটা নিয়ে কি বলবে? এটা একদম কর্পোরেট স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজি, দিস ইজ অ্যাবসলিউটলি কর্পোরেট স্ট্র্যাটেজি আর কি। কারণ কি, তত রিচ হবে আর কি, এই লোকটাকে দেখলে বলে, খুব সিম্পল আর কি। মানে ধরো তোমার 1 মিলিয়ন ভিউ আছে, এবার তোমাকে যদি কাস্ট করা হয় তাহলে তোমার সেই 1 মিলিয়ন এ তো দেখবে আর কি। মানে কারণ তারা তো দানছত্র করতে আসেনি, কর্পোরেট তারা বিজনেস করতে এসছে। এবং এটা তারা 100% ইউজ করে তা নয়, তারা তো, আমার তো কোনো ফলোয়ারই নেই, তারা তো আমাদের তো তাহলে অভিনয় না ছেড়ে আলুর দোকান দিতে হতো, আর আলুর দোকান দিতে হচ্ছে না, অভিনয় জুটে যাচ্ছে। ফলে যেগুলো সবসময় করে, আমার ধারণা মূলত যে হিরো হিরোইন বেসড যারা আর কি, বা যে মূল যে চরিত্র আর কি, তাদের ক্ষেত্রে এটা খানিকটা দেখা হয়। বাংলা সিনেমার সুপারস্টার এই তকমা সেভাবে আর কাজ করছে না, সুপারস্টার দিয়ে আর সিনেমা হিট করানো যাচ্ছে না, এই ব্যাপারে কি বলবে? কারণ এখন স্টারদের যুগ নেই। মানে সুপারস্টার, এটা এইটা এই শব্দগুলো এসেছিল, স্টার, সুপারস্টার, মেগাস্টার, এই শব্দগুলো ইভলভ করেছিল আর কি। হ্যাঁ, দুম করে 1930 সালে কোনো একটা ছবিতে বা বাল্লার শ্রেণীর ছবিতে, বাল্লার শ্রেণীর ছবিতে তখন কোনো সে জানি না যে এই ধারণা বা এই শব্দটা ছিল কিনা, স্টার বলতে আমরা এক্স্যাক্টলি কি বুঝি আর কি। এখন তো সেটা আরো সম্ভব নয়, কারণ সেই ধরনের লার্জার দেন লাইফ অভিনয়, লার্জার দেন লাইফ কন্টেন্ট, তার ডিরেকশন, সেগুলো নেই। ফলে এই যে সুপারস্টার, এইটা যে একটা ইলিউশন, এই ইলিউশনটা কেটে গেছে। মানে সেই অর্থে ওরকমভাবে সুপারস্টার, ওরকম ভাবে আর ভিড় হচ্ছে না আর কি, ওরকম ভাবে মানুষ ভেঙে পড়ছে না, মানে ওরকম ভাবে চর্চা হচ্ছে না মুখে মুখে। সিনেমা দেখলাম যে এর ছবি, হিরোর ছবি, সেদিন মালা ফালা পড়ালাম, হলে গিয়া চিৎকার সিটি পিটি, ওই ব্যাস, পরের দিন হালকা। কিন্তু ভেতরে না ঢুকলে পরে কোনো হিরো হিরোইন, এবং সেটা অনেক বেশি আমজনতা ঢুকতে হবে আর কি। এবং একই সাথে তোমার কলকাতার লোকেদেরও ঢুকতে হবে, কারণ খবরের কাগজগুলোকে লিখতে হবে। স্টার বানানোর পিছনে মিডিয়ারও অনেকটা ভূমিকা আছে, মানুষের যেমন একটা ভূমিকা আছে, সরাসরি নিজের পার্টিসিপেশন, সে গিয়ে ছবিটা দেখছে, আরো 10 জনকে দেখতে ইনসিস্ট করছে, তেমনিভাবে মিডিয়ারও একটা বড় ভূমিকা থাকে, তাদের ছবি ছাপা, গল্প সম্পর্কে লেখা এবং দুর্দান্ত রিভিউ লেখা। ফলে সেখান থেকেও একটা সুপারস্টারের এই ধরনের কনসেপ্ট তৈরি হয়, যেটা এখন হচ্ছে না, কারণ সেই ধরনের ছবি হচ্ছে না যেটা দেখে মানুষ প্রচন্ড উদ্বেলিত হয়ে পড়বে, মানে আনন্দে, শিহরণে, দুঃখে, আগে ফেটে, ক্ষোভে ফেটে পড়বে, সেটা হচ্ছে না। বা ভালোবাসার ছবি দেখে মানে কাঁদতে কাঁদতে হল থেকে বেরোবে, সেটা হচ্ছে না। তাই ওই ধরনের তকমার এখন কাজে লাগে না, বা ওই ধরনের তকমা ব্যবহারও করা হয় না। বাংলা সিরিয়ালে কি সেভাবে এক্সপেরিমেন্টাল কাজ হচ্ছে? সিরিয়ালে না, সিরিয়ালে কেন এক্সপেরিমেন্ট করবে? সিরিয়ালে এক্সপেরিমেন্ট করবার জন্য নয় তো, সিনেমাতেই হচ্ছে না, সিরিয়ালে কি করে? মানে কিছু কিছু ক্ষেত্রে, যেমন গানের উপরে একটা হয়েছিল, সেটা তো এমন টিআরপিএল, ওটা বন্ধ করে দিতে হলো। সিরিয়াল না, এটা মানে বাস্তবটা বুঝতে হবে। এটার বাস্তবটা হচ্ছে, সিরিয়াল কিন্তু সত্যি গ্রামের উপর নির্ভরশীল, মফস্বলের উপর নির্ভরশীল। তারা কিন্তু তোমার খুব একটা এক্সপেরিমেন্ট দেখবার জন্য মানসিক শারীরিকভাবে প্রস্তুত নয় আর কি। সারাদিন ক্লান্ত হয়ে তারা টিভিটা চালিয়ে 5:30 থেকে বসে, 8টা-5টায় ঘুমিয়ে পড়ে, কারণ ভোর 4টে উঠে আবার তারা মাঠে যাবে। হ্যাঁ, এইটা যদি তাদের রুটিন হয়, তাহলে সেক্ষেত্রে তোমার ওই 5:30 থেকে 8টা, 6টা, 7টা, 8টা, 2.5 ঘন্টা, 2-2.5 ঘন্টা তারা একটু চাইবে, একটু ঝগড়াঝাটি হচ্ছে, মানে র যে ইমোশন, সেটাকে তার একটা রিফ্লেকশন সে দেখতে চাইবে, সেটা খুব এবং ওটাই বাস্তব। ফলে সিরিয়ালকে মানে সিরিয়ালও ব্যবসা, মানে ব্যবসায়ী তো, মানে এটা তো মানুষ না দেখলে পরে তাহলে পরে চলবে কি করে? এবং এই সিরিয়ালের উপর হাজার হাজার মানুষ নির্ভর করে রয়েছে, হাজার হাজার টেকনিশিয়ান, শয়ে শয়ে অভিনেতা, এরা নির্ভর করে রয়েছে।
কত হাউস, তাদের ক্যামেরা, তাদের লেন্স, লাইট, সমস্ত কিছুর ফলে একটা ইন্ডাস্ট্রি আর কি। ইন্ডাস্ট্রি সেই অর্থে তকমা না পেলেও ইন্ডাস্ট্রির মতনই, কারণ এখানে হাজার হাজার মানুষ প্রতিদিন খেয়ে পড়ে বাঁচছে। একটা চরিত্র যখন করো, সেখানে তোমার নিজস্ব কিছু ইনপুট কি থাকে, কিংবা আলাদা করে চরিত্রের জন্য কিছু পড়াশোনা? হ্যাঁ, এটা থাকে। আচ্ছা। এবং আমাকে সেই জায়গাটা, সেই স্পেসটা ডিরেক্টরটা দেয়ও আর কি। নিজস্ব ইনপুট বলতে ধরো তুই ডিরেক্টর, তুই আমায় বোঝালি, তার সাথে আমার যে কিছু আমার কেমন লাগছে, এবার আমি সেটাকে কেমন, আমি সেটার সাথে কিভাবে রিয়াক্ট করছি, কতটা নিচ্ছি, কতটা ফেলছি, এই স্বাধীনতা আমাকে দেয় ডিরেক্টররা। এটা কি বোম্বের ক্ষেত্র? বোম্বের ক্ষেত্রেও দেয়। তোমার কাছে একটা খারাপ চরিত্র এলো, স্ক্রিপ্ট বা চরিত্রায়নের দিক থেকে যেটির মান অত্যন্ত খারাপ, অথচ অন্যান্য চরিত্রগুলো ভালো স্পেস পাচ্ছে, ওভারঅল সিনেমাটা খুব ভালো, তুমি কাজটা করতে রাজি হবে? কি চরিত্রটা খারাপ হলে? হ্যাঁ, মানে চরিত্রটা অতটা জায়গা হ্যাঁ হ্যাঁ, কেন রাজি হবো না? আমার বাড়ির লোন রয়েছে, বাচ্চার পড়াশোনা রয়েছে, গাড়ি রয়েছে, সব লোন শোধ করতে হবে। কোনো খারাপ, আমি প্রথমত খুব একটা খারাপ চরিত্র, বাজে চরিত্র বুঝি না। আমার লোন আছে, আমাকে অভিনয় করতে হবে। তুমি তোমার দিক থেকে সেটাকে আমি, হ্যাঁ, সেটা হচ্ছে পরের কথা আর কি। ওই ব্যাপারটাই ঠিক নয়, এই টার্নটা ভুল যে খারাপ চরিত্র বা ভালো চরিত্র, এরকম কিছু হয় না। মানে লেখার দিক দিয়ে হয়তো চরিত্রটা অতটা স্পেস পাচ্ছে না বা ভালো নয়। স্পেসের সাথে আমার খুব একটা ইয়ে নেই আর কি। আমি পার ডে এত টাকা নিয়ে আমাকে দিল্লি হয়ে যাবে আর কি। কতটা দেখালো, কি দেখালো না দেখালো, ফেলে দিল নাকি আদৌ রাখলো, নাকি কাচি করে দিল, আমি ওটাতে খুব একটা নাক গলাই না। যেমন আমি নিজের ছবি দেখিও না, আমি সেই অর্থে ছবি দেখি না আর কি। সিনেমা ওই হয়তো গোটা 20 ছবি সারা জীবন দেখেছি, এই গোটা 20 ছবি 20,000 বার দেখি আর কি। কারণ আমি খুব পার্টিকুলার সিনেমা দেখার ব্যাপারে, আমি সব ছবি দেখি না, একমাত্র সেইখান থেকেই দেখি, তার ছবি দেখি যেখান থেকে আমি শিখতে পাবো। আদারওয়াইজ আমি এন্টারটেইন হওয়ার জন্য ছবি দেখি না। আমার কাছে সাউন্ড অফ মিউজিক আমার কাছে অনেকটা গীতার মতন আর কি। কখনো মানে ক্রিয়েটিভ ক্রাইসিস হলে আমি ওই ছবিটা চালিয়ে বসে পড়ি ল্যাপটপে। সিনেমার অভিনেতাদের কাছে গীতা হবে অন্যটা, মানে আমি ওই গীতার কথা অসম্মান না করেই বলছি, ওই গীতা তো আমাদের মাথায় আছে অবশ্যই আর কি, তো আমাদের সংস্কৃতি সেইটা নয়। মানে আমি বলছি তার বাইরেও একজন অভিনেতার কাছে হবে ওখান থেকে একটা আর কি। হ্যাঁ, সো যাই হোক, সেটা অন্য কথা। যে খারাপ চরিত্র বা ভালো চরিত্র ওইভাবে ঠিক কেউ হয় না, ওটা করে নেওয়ার উপরেও অনেকটা ডিপেন্ড করে আর কি। অনেক ভালো চরিত্র খারাপ অভিনয়ের ফলে যেমন গোল্লায় গেছে। তো লাস্ট প্রশ্নটা কি ছিল যেন? আমি তার আগের প্রশ্নটা চলে মানে অথচ অন্যান্য চরিত্রগুলো হয়তো ভালো স্পেস পাচ্ছে, ওভারঅল সিনেমাটা হয়তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তো। হ্যাঁ, মানে না, খারাপ চরিত্র ওইভাবে কিছু হয় না আর কি। মানে তুই চাইলে চরিত্রটাকে ইন্টারেস্টিং করে তুলতেই পারিস আর কি। এবার কেমন করে তুই চরিত্রটা করছিস তার উপরেও ডিপেন্ড করে, সেটা নিজস্ব অভিনয়। এবং অনেক ডিরেক্টর আজকাল সেই লিবার্টি দেয়। এক্স্যাক্টলি দেখ, সব তো রবীন্দ্রনাথের লাইন নয়, যে শেক্সপিয়ারের লাইন নয়, এক্স্যাক্টলি ওটাই বলতে হবে। অনেক সময় লেখার যে ভাষা আর কথ্য ভাষা তো আলাদা হয়। আমি তো, তুমি লিখে দিয়েছো কিন্তু বলতে তো হবে আমাকে, ফলে লেখার ভাষা কথ্য ভাষা আলাদা হয় বলে আমি ওটাকে, লেখার ভাষাটাকে কথ্য ভাষায় রূপান্তরিত করে বলবো। যে কারণে পাঠ একটা, মানে একটা কনফ্রন্টেশন। আমি বলি এটা নিজে, আমি সবসময় এটাকে মেনটেন করি আর কি। মেনটেন করি মানে আমি এটা এভাবেই ভাবি আর কি। যে কোনো পাঠ একটা রক্তাক্ত প্রক্রিয়া, কারণ এটা একটা কনফ্রন্টেশন হয়। ধরো আমি স্ক্রিপ্ট, আর এটা আমার একটা কনফ্রন্টেশন। সেটা যে স্ক্রিপ্ট রাইটারের পারসেপশন, আমার পারসেপশন, দুটো কোথাও এক জায়গায় আসতে হবে। ফলে যদি আসে, স্ক্রিপ্ট রাইটার চাইবে যে তার যে পারসেপশন, যে জায়গা থেকে লিখেছে সেইখানে আমাকে টেনে আনতে, অথচ আমি তো যাবো না। আমি কেমন ভাবে বুঝছি সেটা ইম্পর্টেন্ট, কারণ অভিনয়টা আমি করবো। এই যে একটা টানা পড়েন, এটা আমাকে রক্তাক্ত করে, ওটা আমি এনজয় করি। হ্যাঁ, যে কোনো পাঠ হোক, মানে সে তুমি টলস্টয় পড়ো না, যাই পড়ো, দস্তায়েভস্কি পড়ো, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা, এটা রক্তাক্ত হতে হবে আর কি। কারণ আমি একমাত্র বোঝার জন্য, মানে বিশ্বাস করার জন্য পড়ি না। আমার পড়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমি কোয়েশ্চেন করতে শিখছি কিনা। এন্টারটেইন হওয়ার জন্য আমি একদম পড়ি না। আমি কোয়েশ্চেন করতে পারছি কিনা, এই কোয়েশ্চেন করবার, মানে কোয়েশ্চেনটাকে নিজের বোধের কাছে, নিজের বোধের কাছে, অবভিয়াসলি জগৎ জীবন সম্পর্কে নিজের বোধের কাছে আমি কোয়েশ্চেন করতে পারছি কিনা। বাট অ্যাকচুয়ালি কি, হোয়াট ইজ কোয়েশ্চেন? হাফ অফ দ্য প্রবলেম লাইজ ইটসেলফ ইন দ্য কোয়েশ্চেন। আমরা জানি না যে কোয়েশ্চেনটাকে কিভাবে ফর্মুলেট করতে হয়। ইটস ভেরি ডিফিকাল্ট টু ফর্মুলেট কোয়েশ্চেন। আমরা বলি যে প্রশ্ন করা, না রে বাবা, প্রশ্ন করতে গেলে অনেকটা জিনিস জেনে পার হয়ে এসে একটা জায়গায় ঠেকার পরে প্রশ্ন করতে হবে। যদি জানি না থাকে, নাই ঠিকই, তাহলে প্রশ্ন করতে গেলে, প্রশ্ন তো অর্জুন করেছিল কৃষ্ণকে। সো ভারতবর্ষে দেখতে হবে ইতিহাসটা কোত্থেকে এসছে আর কি। ডিবেটটা তো ওইখানে। ফলে এই যে কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেন করবার জন্য তাকে তো অর্জুন হতে হয়েছে। ঋষিরা, মনি ঋষিরা জগৎ কি এইসব করতে করতে না অহম ব্রহ্মাস্মি আবিষ্কার হয়েছে, তবে না বেদ গীতা এসব তৈরি হচ্ছে, বেদ উপনিষদ তৈরি হচ্ছে। সেগুলো তো কোয়েশ্চেনের ফলে এগুলো তৈরি হয়েছে। তো
এই বিশ্ব জগৎ একে কোয়েশ্চেন করতে করতে তৈরি হয়েছে। ফলে কোয়েশ্চেন করা এরকম সোজা নয় তো ভারতবর্ষের দার্শনিক বা আমি আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখি আর কি, ইটস রিয়েলি ভেরি ডিফিকাল্ট টু ফর্মুলেট। সেটার জন্যেই, সেটা শেখার জন্যেই পাঠটা জরুরি। সামনে তোমার নতুন কি কাজ আসছে? এই সেই অর্থে ছবি কিছু নেই হাতে এই মুহূর্তে। এই অনেকদার ছবিটা রিলিজ করবে এটাই আর কি। আর তাছাড়া কিছু নেই, মেগা সিরিয়াল যেমন চলছে আর কি। অনেক ধন্যবাদ দাদা আমাদের সময় দেওয়ার জন্য। নমস্কার।